এমন একটি ভাইরাস যা আপনাকে নিয়ে যেতে পারে মৃত্যু পর্যন্ত, অথচ লোকলজ্জার ভয়ে আপনি গোপন রাখছেন, যাচ্ছেন না চিকিৎসকের কাছেও। আবার এই ভাইরাসে কেউ আক্রান্ত হলে নেতিবাচকভাবে দেখছে আমাদের সমাজও। হ্যাঁ, বলছি HIV বা এইডস নিয়ে। দর্শক, দেশে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এই ভাইরাস, সংক্রমণ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যেও। এরই মধ্যে দেশের একটি জেলাকে রেড জোনও ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। আজকের বদ্যিবাড়িতে আমরা কথা বলবো কেন বাড়ছে এই ভাইরাস আর এতে করণীয় বা কি আছে। এজন্য বদ্যিবাড়িতে উপস্থিত আছেন ডাক্তার আরিফুল বাশার, তত্ত্বাবধায়ক, জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত বদ্যিবাড়িতে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? এই আছি মোটামুটি। শুরুতেই যেহেতু আসলে আজকে এইডস নিয়ে কথা বলছি, যদি জানতে চাই আসলে এই এইডসটা কি এবং এর ঝুঁকি কি? এইডস হচ্ছে আপনি যেটা বললেন আর কি, এটা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম বলে, বা এটা হচ্ছে এক ধরনের ভাইরাস যেটা সাধারণত অনিয়ন্ত্রিত বা অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়। এছাড়াও অন্যভাবেও ছড়াতে পারে, যেমন ব্লাডের মাধ্যমে যেতে পারে, কিন্তু মূলত আসলে যৌন সম্পর্কের মাধ্যমে এটা ছড়ায় আর কি। ঝুঁকি কি আছে? এটা ঝুঁকি হচ্ছে যে এই ভাইরাস যদি কারো শরীরে প্রবেশ করে তাহলে তার কিন্তু অ্যাবসোলিউট একবার কিউর হতে পারবে না, সে ওষুধ খেয়ে ভালো থাকতে পারে। আর এই ভাইরাসের মেইন সমস্যাটা হচ্ছে এই ভাইরাস আমাদের বডির যে ইমিউনিটি সিস্টেমটা আছে, যে বডির যে সেলগুলো ইমিউনিটির কাজ করে, ওই সেলগুলোকে ধ্বংস করে দেয়। তাহলে একটা মানুষের বডিতে যদি ইমিউনিটি না থাকে তাহলে তার দুনিয়ার সমস্ত অসুখ তার মধ্যে হতে পারে। যত ধরনের সংক্রামক বলেন, অসংক্রামক বলেন, সব ধরনের অসুখ হয়। সাধারণত এই ভাইরাসের জন্য রোগী মারা যায় না, কিন্তু মারা যায় সে অন্যান্য সংক্রামিত রোগ বা অসংক্রামিত রোগের প্রবণতা বেড়ে যাওয়াতে তা ওই রোগী সে সাধারণত মারা যায়। স্যার, আমরা ইন্ট্রোতেই বলছিলাম যে দেশের বিভিন্ন জায়গায় উদ্বেগ বাড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় এর উদ্বেগও ছড়িয়ে পড়ছে। তো এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে নেব। দর্শক, দেখে নেব একটি প্রতিবেদন। এইডস হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস দ্বারা সৃষ্ট একটি দীর্ঘস্থায়ী রোগ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়। উন্নত বিশ্বে এর প্রভাব থাকলেও বর্তমানে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দেশে। সংক্রমণ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যেও, একই সঙ্গে বাড়ছে মৃত্যু। সম্প্রতি উল্লেখযোগ্য হারে এইডস রোগী শনাক্ত হয় সিরাজগঞ্জ এবং যশোর জেলায়। এর মধ্যে সিরাজগঞ্জকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। HIV সেন্টারের তথ্য অনুযায়ী সিরাজগঞ্জে এখন পর্যন্ত এইডস শনাক্ত হয়েছে 255 জনের, যার 73%ই ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী, সংখ্যায় 187 জন। এছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 29 জন, সাধারণ 35 জন এবং যৌনকর্মী 4 জন। সিরাজগঞ্জে HIV পরীক্ষা শুরু হয় 2020 সালে। সে বছর আক্রান্ত হন 4 জন, 2021 সালে 8 জন, 2022 সালে 69 জন, 2023-24 সালে 136 জন এবং চলতি বছর এ পর্যন্ত 38 জন। সীমান্ত জেলা যশোরেও বাড়ছে এইডস। চলতি বছর এ পর্যন্ত এ জেলায় আক্রান্ত হয়েছেন 40 জন, এদের মধ্যে 25 জনই শিক্ষার্থী। আরও উদ্বেগজনক তথ্য হল আক্রান্তদের মধ্যে 23 জনই সমকামী। 2024 সালে যশোরে এইডসে আক্রান্ত হন 25 জন, যার মধ্যে মারা যান 5 জন। যশোর, সিরাজগঞ্জ ছাড়াও HIV পজিটিভ পাওয়া গেছে গাজীপুর, খুলনা বিভাগের কয়েকটি জেলাসহ বেশ কিছু জেলায়। স্যার, যেই প্রতিবেদনটি আসলে আমরা দেখছিলাম সেখানে দেখা যাচ্ছিল যে দেশের একটি জেলাকে রেড জোনও ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে এবং আরও কিছু জেলায় ছড়িয়ে পড়ছে। তো এই যে দেশে হঠাৎ করে যে উদ্বেগ, এটা আসলে কেন ছড়াচ্ছে? এটা আসলে ইনডেপথ, আসলে একটা গবেষণার বিষয় আছে, যে ইনডেপথ আসলে বোঝার ব্যাপার আছে। আমি আমার হাসপাতালের এক্সপিরিয়েন্সটা বলতে পারবো। যেমন এখন আমাদের একটা পর্যায়ে যখন আমি প্রথম HIV নিয়ে কাজ করেছি, মানে যখন হাসপাতাল, তখন আমরা দেখেছিলাম যে এই রোগীগুলো সাধারণত হচ্ছিল যারা বাইরে অনেক দিন থাকে, ওভারসিজ ওয়ার্কিং করছে দেশে, ওখানে অনেক দিন থাকার পরে ওখানে হয়তো একটা সম্পর্ক করে ওখান থেকে ক্যারি করে নিয়ে আসতেছে, এবং হচ্ছে ফিমেলস যারা সেক্স ওয়ার্কার বা মেল সেক্স ওয়ার্কারদের মধ্যে, অথবা ইনজেক্টেবল যারা ড্রাগ ইউজ করে, মানে শেয়ারিং করে নিডল, তাদের মাধ্যমে দেখছিলাম। কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হয়ে এখন দেখা যাচ্ছে যে আমরা যেটাকে বলি যে হোমোসেক্সুয়ালিটি, বা আমাদের ভাষায় আমরা এটাকে MSM বলি, এই গ্রুপটার মধ্যে সমকামী, যেটা বাংলায় বলা যায়, এই গ্রুপটার মধ্যে এটা খুব বেড়ে গেছে। এবং এদের মধ্যেই এখন আমাদের পজিটিভিটি রেট প্রায় 40%, টোটাল পেশেন্টের প্রায় 40% পেশেন্ট আমরা দেখছি যে এই গ্রুপটার মধ্যে।
আচ্ছা, এই ক্ষেত্রে আসলে কিভাবে ছড়াচ্ছে এবং কি হারে ছড়াচ্ছে বলে মনে করেন আপনারা? এটা তো আসলে ওভাবে করে এস্টিমেট করা হয়নি বা ওইখানে ডাটা নেই, কিন্তু ওদের আসলে অনিয়ন্ত্রিত এবং অনিরাপদ যৌন সম্পর্ক আছে এবং এটা থেকে একজনের থেকে আরেকজনের হয়ে যাচ্ছে। এবং ওদের একটা প্রবলেম হচ্ছে ওরা আসলে ডিসক্লোজ করে না। আচ্ছা, যেমন যখন আমরা একটা পেশেন্টকে এইচআইভি পজিটিভ পাই, সাধারণত আমরা চেষ্টা করি যে ওই ফ্যামিলিটাকে পুরোটাকে স্ক্রিনিং করার জন্য। আচ্ছা, ওর ফ্যামিলি, কারণ একজনের হলে আরেকজনের হওয়ার একটা চান্স থাকে যেহেতু ফ্যামিলির মধ্যে। তো ওদের এই গ্রুপটা দেখেছি যে ওরা আসলে ওদের যখন পজিটিভ আসে, আমরা যখন বলি জি, তখন ওরা একটা হাইড করে আচ্ছা, এবং হাইড করে এটা ওদের যে যৌন সম্পর্কটা এটা কন্টিনিউ করে যায় আচ্ছা, এবং এতে দেখা যায় যে একজন থেকে আরেকজন হয়ে যাচ্ছে। কিন্তু যখন যার একবার যদি ধরেন একজনের হয়েছে, তাকে যদি আমরা তো আমাদের এখানে কাউন্সিলর আছে, কাউন্সিলিং করে, ওনাকে যখন বোঝানো হয় যে এটা যেহেতু আপনার থেকে আরেকজনের হইতে পারে সম্পর্কের মাধ্যমে, তাহলে আপনি একটু নিরাপদ সম্পর্কটা স্থাপন করেন, আপনি ব্যারিয়ার মেথড ইউজ করেন, আপনি ঠিকমতো ওষুধ খান, ওষুধ খেলে এটা ছড়াবে না, আপনার কাছ থেকে আরেকজন যাবে না। কিন্তু এই গ্রুপটা অনেকেই এটা ফলো করে না, যার কারণে এবং হচ্ছে ওরা হাইড করে এবং আমাদের সমাজের মধ্যেই থাকে। আচ্ছা, এবং ওদের এই যে ওর জন্য ওদের ওই সংখ্যাটাতে বেড়ে যাচ্ছে। লক্ষণগুলো কি প্রকাশ পায় যখন আক্রান্ত হন? বেসিক্যালি আসলে লক্ষণগুলো হচ্ছে মানে কোনো সুনির্দিষ্ট লক্ষণ নিয়ে আসে না, আমরা তখনই সন্দেহ করি। কিছু আছে আমরা রিস্ক গ্রুপ চিন্তা করি যে কি পপুলেশন আছে, যেমন ধরেন যদি আমরা জানি যে সে ওরকম একটা গ্রুপের লোক, অথবা সে একটা কমার্শিয়াল সেক্স ওয়ার্কার, অথবা সে বাইরে ছিল, তারপর তার মধ্যে জ্বর আসতেছে, জ্বর ভালো হচ্ছে না, নর্মাল ওষুধে বলেন বিভিন্ন টেস্টে দেখা যাচ্ছে যে জ্বরটা কেন আসছে ধরা যাচ্ছে না, অথবা তার পাতলা পায়খানা হচ্ছে, ভালো হচ্ছে না, সে শুকিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের অসুখ দেখা দিচ্ছে, কিন্তু যেগুলো সাধারণত নর্মাল মানুষের হয় না, এমন কিছু ব্যাধি তার মধ্যে হচ্ছে যেটা আপনার নর্মাল মানুষের যাদের ইমিউনিটি ভালো তাদের হয় না। এবং দেখা যাচ্ছে এই ব্যাধিগুলো আমরা নর্মাল ওষুধ দিয়ে ওদেরকে ভালো করতে পারছি না, তখনই আমরা আসলে সন্দেহ করি যে পেশেন্টটা এইচআইভি আছে কিনা দেখার জন্য। এইচআইভি পরীক্ষার জন্য আসলে কি ধরনের লক্ষণ বা আমার কি ধরনের ফিল হলে কিংবা আমার শারীরিক কি ধরনের লক্ষণ দেখা দিলে আমি চিকিৎসকের কাছে যাব, কিংবা তখন আসলে এইচআইভি টেস্ট করা উচিত? একটা তো হচ্ছে যে এইচআইভিতে কোনো সুনির্দিষ্ট কোনো লক্ষণ নিয়ে আসবে না। যারা রিস্ক গ্রুপের মধ্যে থাকে তাদের তো হিস্ট্রি আছে। এখন উনি যদি এক্সপোজড হন এবং এক্সপোজার হওয়ার পরে ওনার মধ্যে উনি যদি এটা ডাক্তারের কাছে ডিসক্লোজ করেন, তখন এই ডাক্তার কিন্তু একটা সন্দেহ থাকবে, তার নক করবে যে হ্যাঁ তাহলে এটা হইতে পারে, টেস্ট করবে। আরেকটা হচ্ছে যে আমাদের কাছে যখন পেশেন্ট আসে, আমরা যখন দেখি হিস্ট্রি নেই, যদি ওরকম কোনো রিস্ক দেখি এবং তার ডিজিজের প্যাটার্নগুলো যদি দেখি যে নর্মাল রোগের সাথে মিলে না, একটু আনকমন রোগ হচ্ছে, আনকমন মনে হচ্ছে, তখন আমরা আসলে এই টেস্টটা করি। আবার আরেকটা গ্রুপ আছে আপনার স্ক্রিনিং করতে গিয়ে ধরা পড়ে যায়। হয়তো রুটিন কোনো একটা স্ক্রিনিংয়ে কোনো একটা টেস্ট করতে গেল, কোনো আপনার হাসপাতালে গেল, ইনভেসিভ কোনো প্রসিডিউর করবে, ধরেন তাকে এনজিওগ্রাম করা লাগতে পারে, অ্যান্ডোস্কোপি, কোলোনোস্কোপি করা লাগতে পারে, অথবা তাকে সিজার করছে, ল্যাপারোটমি করছে, তখন অনেক সময় স্ক্রিনিং করা হয়, সাধারণত দেখা হয় যে এই ভাইরাসগুলো তার মধ্যে আছে কিনা। স্ক্রিনিংয়ের সময় অনেক সময় পজিটিভ চলে আসে। এইভাবে বিভিন্নভাবেই আসলে এগুলো ধরা পড়ে। আর একটা হচ্ছে যে গভর্নমেন্টে কিছু প্রোগ্রাম আছে, প্রোগ্রামে কি পপুলেশন বলা হয়, কি পপুলেশন হচ্ছে যারা ভালনারেবল গ্রুপ, তাদের মধ্যে ওনারা স্ক্রিনিং করে। বেসরকারি কিছু প্রতিষ্ঠানও এটা করে, ওইভাবে করেই পেশেন্টগুলোকে পিক করা হয়। শুরুতে আসলে আপনি বলছিলেন যে পরিবারের একজনের থাকলে আরেকজনের ছড়াতে পারে, সেটা আসলে কিভাবে সম্ভব একজন মানুষ থেকে আরেকজনের? এটা বেসিক্যালি হয় যে যৌন সম্পর্কের মাধ্যমে, মানে হাজবেন্ডের থাকলে ওয়াইফের একটা চান্স থাকে। যেমন আমাদের যেমন অবজারভেশন আছে, যেমন আমরা অনেক ফিমেলকে পেয়েছি যার হাজবেন্ড থেকে হয়েছে। হাজবেন্ড হয়তো অনেকদিন বাইরে ছিল, তারপরে হচ্ছে যে কোনোভাবে সে এটা অ্যাকোয়ার্ড করেছে, তারপরে দেখা গিয়েছে যে ওনার ওয়াইফের মধ্যে এটা পজিটিভ আসে। তো এটা হচ্ছে যে আমরা এটা স্ক্রিনিং করি, কারো যদি হয়ে থাকে বিশেষ করে হাজবেন্ডে, তখন আমরা ওয়াইফ, বেবি, বাচ্চা ওদিকে আমরা স্ক্রিনিং করে ফেলি। এবং সবসময় একটা প্রশ্নর সম্মুখীন হতে হয় যে এইডস কি ছোঁয়াছে নাকি? এইডস আসলে ছোঁয়াছে তো বিভিন্ন ধরন আছে, যেমন ধরেন আপনি কোভিডের কথা বলেন, এটা বায়ুবাহিত, ইয়ারবোন, পাশাপাশি বসলে কাশি দিলে হবে। এইডস তো এরকম না। এইডস হচ্ছে যে আপনার ফ্লুইড টু ফ্লুইড যদি বলেন, তাহলে হচ্ছে যে হয় যৌন সম্পর্কের মাধ্যমে হতে হবে, অথবা তার ব্লাডের মাধ্যমে, ব্লাড কন্ট্যাক্ট। যেমন ধরেন আপনি নিডেল শেয়ার করলেন, উনি একটা আইবি ড্রাগ নিল, একটা নিডেল, ওই সেম নিডেল আপনি আপনার আরেকজনকে ইউজ করলেন, হয়তো এটা ছাড়া তো আর কোনো ওয়ে নাই। অথবা ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে, বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে যেটা এইচআইভি রোগী হয়েছে, ওই ভালো করে পরিষ্কার করা হয়নি,
সেইভাবে হতে পারে, এছাড়া আর কোনো উপায় নেই। এবং আমরা তো রেগুলার রোগী দেখছি। শুধুই মনে করা হয় যে যৌন সম্পর্কের কারণেই না, শুধুমাত্র যৌন সম্পর্কের কারণে হবে তা না, এটা ব্লাডের মাধ্যমে যেতে পারে অ্যাক্সিডেন্টালি অনেক সময়, যদিও এখন এই সম্ভাবনাটা খুবই কম, কারণ হচ্ছে ব্লাড যখনই কাউকে দেওয়া হয়, ডোনেট করা হয়, স্ক্রিনিং করা হয়, আচ্ছা স্ক্রিনিং করে দেওয়া হয়, এই জন্য এই ব্লাডের মাধ্যমে যাওয়ার চান্সটা খুবই কম। তারপরও যেতে পারে, ইম্পসিবল কিছু না, হতে পারে। আচ্ছা যদি এখন একটু চিকিৎসার দিকে আসি, যে এই যে দেশেও আমাদের আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে আসলে চিকিৎসা কি রয়েছে এদের? চিকিৎসা হচ্ছে যে এই ওষুধগুলো আসলে গভর্নমেন্ট থ্রুতে আসে। আচ্ছা এই ওষুধগুলো আপনার প্রাইভেট কোনো ইয়েতে পাওয়া যাবে না। তা এটা প্রোগ্রাম আছে গভর্নমেন্টের প্রোগ্রাম থেকে ওষুধগুলো ফ্রি অফ কস্টে দেওয়া হয়। পুরো বাংলাদেশে 11টা সেন্টার আছে, এআরটি সেন্টার, এবং আমি যে হাসপাতালে আছি এটা হচ্ছে এখন একমাত্র স্বীকৃত হাসপাতাল যেখানে রোগীগুলো ভর্তি হয়। আচ্ছা আর বাকি জায়গাতে ওনারা আউট পেশেন্ট হিসাবে ওষুধ নিয়ে যায়। এখন খুব ভালো চিকিৎসা আছে, ওষুধ যদি রেগুলার খায় তাহলে দেখা যায় যে এই পেশেন্টগুলো, আমরা এটাকে বলি ফাংশনাল কিউর। ফাংশনাল কিউর বলতে বোঝাচ্ছে ওনার মধ্যে জীবাণুটা লেভেলটা এত নিচে নেমে গেছে যে ওনার থেকে আরেকজনের মধ্যে আর ট্রান্সমিশন হবে না, উনি সবই করতে পারবে, ফ্যামিলি করতে পারবে, বেবিও নিতে পারবে, সবই করতে পারবে, কিন্তু প্রোভাইডিং তাকে ওষুধ খেয়ে যেতে হবে, ওষুধ তাকে লাইফ লং খেয়ে যেতে হবে। একেবারে কি সুস্থ হওয়া সম্ভব? একেবারে বলতে ওষুধ যদি লাইফ লং খেয়ে যায় তাহলে হচ্ছে আমাদের সাধারণ মানুষ যতদিন বাঁচে লাইফ এক্সপেক্টেন্সি একই রকম। এবং এইচআইভি নিয়ে দুনিয়াতে তো অনেক গবেষণা হচ্ছে, আরও নতুন নতুন ওষুধ চলে আসতেছে, ভ্যাকসিন নিয়েও কাজ হচ্ছে। আচ্ছা এর ভবিষ্যতে হয়তো এটা ভ্যাকসিনও চলে আসতে পারে। যখন একজন মানুষ আসলে এইচআইভিতে আক্রান্ত হন, কিংবা তার যেই ওষুধ চলছে কিংবা ভ্যাকসিনের কথা বলছেন সেটি আসছেই, কিন্তু এখন সে আসলে সাধারণ লাইফ লিড করার জন্য তখন সে পারফেক্ট কিনা? ডেফিনেটলি অনেকেই তো চাকরি করছে, সবই করছে, ফ্যামিলি করতেছে, সংসার করছে, প্রবলেমটা হয়ে যাচ্ছে স্টিগমা। আচ্ছা মানে সোসাইটিতে এইচআইভি নিয়ে খুব বিরূপ ধারণা আছে। হ্যাঁ ইভেন কি আমাদের ডক্টর কমিউনিটি, মানে ডক্টর কমিউনিটি না, হেলথ কমিউনিটি বলতে পারেন, যেমন ডক্টর, আসলে হেলথ বলতে তো শুধু ডাক্তার না, নার্স আছে, স্টাফ আছে, সব আছে। অনেক জায়গায় আমি দেখেছি বা অনেক পেশেন্ট এসে বলেছে যে বিছানার চাদর সরাই ফেলতেছে, ওনাকে ভর্তি রাখতেছে না, নার্সরা ভয় পাচ্ছে দিতে। তো এগুলো আসলে স্টিগমা, এটা হচ্ছে যে আমাদের আসলে বলতে পারেন যে ভুল ধারণা। হ্যাঁ, রোগ তো এক ধরনের, যে কি কারণে হয়েছে সামাজিকভাবে ওইগুলো স্বীকৃত না হইতে পারে, সেটা ভিন্ন জিনিস, ইস্যু, কিন্তু পেশেন্ট তো পেশেন্ট। তা ওইটাকে আপনাকে ট্রিটমেন্ট, আমাদের এখানে যারা নার্সরা আছেন, ডাক্তার আছেন, আমরা তো ট্রিটমেন্ট করতেছি। আমাদের যেটা আমরা ফেস করি যে আমাদের কাছে আসলে এক্সট্রিম রোগীগুলো আসে, যখন খারাপ হয়ে আসে। তা এক্সট্রিম রোগী চিকিৎসা করার জন্য আসলে তো শুধু এইচআইভি ড্রাগ দিলেই হয় না, তাদের আরও অন্য যেসব ইনফেকশন হয়েছে ওদের ওষুধগুলো দিতে হয়। তো এইগুলো আসলে বাংলাদেশে এই ট্রিটমেন্ট করার ফেসিলিটিটা কম। আচ্ছা আমাদের ল্যাবরেটরি ফেসিলিটিও কম, এবং অনেকগুলো ড্রাগ আছে আমাদের দেশে পাওয়া যায় না। তো এটার জন্য আমরা কিছু ফেস করি, যে এগুলো আমি একদম খারাপ পর্যায়ের রোগীগুলোর কথা বলছি। নর্মাল রোগী যদি আপনার ইনিশিয়ালি যদি সে ধরা পড়ে যায় এবং সে যদি রেগুলার ওষুধটা মেনটেন করে, তাহলে কিন্তু তার আর ওই খারাপ পর্যায়ে আসার কোনো সম্ভাবনা নাই। এবং এরকম করে অনেক রোগী আছে, ইভেন কি আমাদের হাসপাতালেও কয়েকজন আছে যারা চাকরি করতেছে আমাদের সাথে। আচ্ছা এবং বাইরেও আছে, আমি তো অনেকেই আমার কাছে আসে, দেখি অনেকেই খুব সুন্দর লাইফ লিড করতেছে, বেবি নিচ্ছে। আমাদের এখানে আপনার অফিসের ডাক্তার আছেন, গাইনি আছেন, ওনাদের কাছে ওনারা যান এবং ওনারা বেবি নিচ্ছেন, বেবিকে এইচআইভি ফ্রি বেবি আমাদের এখানে ডেলিভারি হচ্ছে। আচ্ছা যদি এটা হচ্ছে মানে এদেরকে করতে হবে কি, আপনাকে এটা প্ল্যান প্রেগনেন্সি করতে হবে, মানে হচ্ছে আনপ্ল্যান প্রেগনেন্সি হবে না, প্ল্যান প্রেগনেন্সি আগে থেকে জানাতে হবে প্রেগনেন্ট, তাহলে আমরা ওইভাবে করে মেজার নিব, ওষুধ দেবো, হাজব্যান্ডকে দেবো, ওয়াইফকে দেবো, যাতে বেবিটার মধ্যে পজিটিভিটি না আসে। আচ্ছা সেক্ষেত্রে এই যে সিগমার কথা বলছিলেন, স্টিগমা এবং যে বিরূপ ধারণার কথা বলছিলেন, সেগুলো আসলে এই যে সমাজের যেই বিরূপ যে মন্তব্য কিংবা ধারণা, এগুলো একজন রোগীর উপর কতটা প্রভাব ফেলে? প্রচুর প্রভাব ফেলে, কারণ হচ্ছে যে অনেকে অপারেশন করতে চায় না, কারণ ওদের তো অন্য রোগ হইতে পারে, সবই রোগ হইতে পারে, তাই না? শুধুমাত্র এইচআইভি থাকলে যার অন্য কিছু হবে না তা তো না। অনেক সময় দেখা যাচ্ছে যে সিম্পল একটা বায়োপসি করতে পাঠাচ্ছি, রাজি হচ্ছে না বায়োপসি করতে, এন্ডোস্কোপি করতে পাঠাচ্ছি, রাজি হচ্ছে না, মনে করতেছে যে একজন থেকে আরেকজন হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি আইপিসি মেনটেন করেন, আমাদের যে বেসিক প্রিন্সিপাল, যে ইনস্ট্রুমেন্টগুলোকে কীভাবে পরিষ্কার করতে হবে, একটা পেশেন্টের পর আরেকটা পেশেন্টকে কীভাবে ইউজ করবো, এগুলো মেনটেন করলে এই ভাইরাস কিন্তু আর ট্রান্সমিশন হওয়ার কোনো চান্স নাই। কিন্তু তারপরেও দেখা যায় যে ভয় পায়। হ্যাঁ, হতে পারে যে যেহেতু এই জীবাণুটা ভাইরাস
আরেকজনের মধ্যে রক্তের মধ্যে যাইতে পারে, তাহলে এই রোগীগুলো কী করতে হবে, হয়তো দিন শেষে লাস্ট ওটিটা ওনাকে দিয়ে করাতে হবে। আচ্ছা, মানে ধরেন একদিনের যদি 4টা ওটি হয়, ওনারটা হবে লাস্ট। আচ্ছা, তাহলে এরপরে ওই ইনস্ট্রুমেন্টগুলো ভালো করে পরিষ্কার করে করা দিবে, হবে। স্টেরিলাইজেশন করবে, এগুলো সব কিছু টেকনিক সারা পৃথিবীতে যেভাবে মেনটেন হয়, তো এগুলো আছে। কিন্তু ওদের এই জন্য ওদের হয় কি, দেখা যায় যে ওরা হাইড করে, জি, অনেক জায়গায় গিয়ে বলতে চায় না যে আমার এটা পজিটিভ আছে। হাইড করলে জিনিসটা আরও খারাপ হয়, কারণ হচ্ছে তখন হয়তো আমরাও অ্যাওয়ার থাকবো না, অসতর্ক হয়ে আমরা এইগুলো ইয়ে করবো। তো এই প্রবলেমটা হয় সোসাইটিতে, এখনও এই এইচআইভিটা অ্যাকসেপ্টেবল না। জি, এটা একটা বড় স্টিগমা, এবং সারা দুনিয়াতেই এই স্টিগমাটা আছে। এই স্টিগমাটা এরপরে তো আরও অনেক ভাইরাস চলে আসলো, এবং দেখেন যে সেক্সুয়াল ট্রান্সমিটেড আরও অনেক ডিজিজ আছে, কিন্তু এইচআইভির মতো স্টিগমা সারা পৃথিবীতে আর কোনো ডিজিজ নাই আমার মনে হয়। সেক্ষেত্রে আসলে আমরা এটা তো আসলে চিকিৎসার ক্ষেত্রে বলছিলেন যে আমরা পরিবারেও কিন্তু দেখতে পারি যে একদম যে আক্রান্ত হয়েছে তাকে সমাজ থেকে আলাদা করে দেয়া, আলাদা বাড়িতে খাওয়া দাওয়া, এটা আছে। আমাদের এই যে যেমন আমাদের একজন পেশেন্ট কিছুদিন আগেও ছিল, তাকে ওর ফ্যামিলি থেকে, মানে ফ্যামিলি বাবা মা তো কখনো বের করতে পারে না, ওয়াইফ বের করতে পারে না, দেখা যায় যে চাচারা ভাইরা ওরা বের করে দিচ্ছে। এটা হয়েছে, সুইসাইডও করেছে একটা সময় রোগীরা। তো এখন অনেকটা চেঞ্জ, সময়ের সাথে সাথে মানুষের এখন ধারণা পরিষ্কার হচ্ছে, অনেকটা চেঞ্জ হচ্ছে। তবে এখনও অনেক আছে, এখনও অনেক জায়গায় এগুলো নিয়ে স্টিগমা আছে। যেমন ধরেন অন্য কোনো হাসপাতালে তো রোগীগুলো থাকে না, শুধুমাত্র আমাদের এখানেই আসে, অন্যখানে তো রাখে না। এটা হইতে পারে যে আমাদের এখানে ম্যানেজমেন্টটা আলাদা, আমরা হয়তো এই রোগীগুলো দেখে দেখে আমাদের ট্রিটমেন্ট আমরা ভালো বুঝি, সেটা হইতে পারে। আরেকটা কিন্তু স্টিগমা, যে ভয় পায় যে ওইখানে রাখলে ওখান থেকে রেফার করে দেওয়া হয়, যে রেফার করে আরেকজন হয়ে যাবে, কিন্তু এটা তো এইভাবে হয় না। তাহলে আমরা যদি সায়েন্স বিশ্বাস করি, আমরা যদি থাকি, তাহলে আমরা কেন এটা নিয়ে? সেক্ষেত্রে আসলে পরিবার এবং আমরা যারা সমাজে বাস করি তাদের ভূমিকা কি? এক হচ্ছে যে আসলে মানে এটা এইচআইভি আসলে একটা খুব অনেকভাবে এটাকে আপনাকে চিন্তা করতে হবে, কারণ হচ্ছে যে এইটা যে রুটে হয়, যেভাবে হয়, এগুলা সোসাইটিতে অ্যাকসেপ্টেবল না। অতএব এইগুলাকে আপনাকে এটার জন্য কিন্তু আলাদা একটা গবেষণা বা আলাদা করে মিজান নেওয়া উচিত। আরেকটা হচ্ছে যে পেশেন্ট যদি হয়ে যায়, তখন সোসাইটির কিন্তু একটা সাপোর্টও দরকার আছে, কারণ এই ধরনের পেশেন্ট কিন্তু খুব ডিপ্রেস হয়ে যায়। যখনই ফার্স্ট শুনে যে আমার এটা পজিটিভ, তখন কিন্তু সে খুবই ডিপ্রেসড হয়, স্বাভাবিক, এটা তো বুঝতে পারতেছে। তখন আসলে সাপোর্ট দরকার, ফ্যামিলি থেকে সাপোর্ট দরকার। অনেক সময় ভয় পায় অনেককে ওয়াইফকে ডিসক্লোজ করতে, হয়তো চুপচাপ ওষুধ খাচ্ছে, অন্য কিছু বলতেছে, এরকম আছে। কিন্তু ডিজিজকে একভাবে দেখতে হবে, আর কেন হয়েছে ওইটাকে কিন্তু আলাদা একটা ইস্যু, এবং ওইটাকে মিজান নিতে হবে। যেমন ধরেন কোথাও যদি এখন আপনি যেমন সিরাজগঞ্জের কথা বললেন, যশোর বললেন, যে ওইখানে কেন হয়েছে, ওই কজটাকে দেখতে হবে, ওইটাকে দেখে ওইটাকে মিজান নিতে হবে, ওইটাকে মিটিগেশন করতে হবে। কেন এগুলো হচ্ছে, সোসাইটি আমাদের অবক্ষয় কোথায় কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এগুলো দেখার ব্যাপার আছে। কারণ এখন ইয়াং জেনারেশনের মধ্যে এগুলো হয়ে গেছে, এবং এটা তো কেউ কিন্তু আমাদের দেশে কেউ নিজে থেকে স্বীকৃতভাবে বলবে না যে আমি সমকামী, কিন্তু আমাদের সোসাইটিতে তো আছে জিনিসটা। তাহলে এগুলোকে অনেক আলাদাভাবে গবেষণার ব্যাপার আছে, অনেক বিস্তারিত চিন্তাভাবনার ব্যাপার আছে। রোগ হয়ে যাওয়ার পরে আমি যেটা বলবো যে সাপোর্টটা লাগবে ডেফিনেটলি, কারণ এখন তো এটা অনেক আপনি অনেক রোগী তো সারা জীবন ওষুধ খেতে হয়, ডায়াবেটিস খেতে হয়, হাইপারটেনশন খেতে হয়। তো একটা মানুষ যদি ভালোর দিকে চলে আসে, তাকে তো সুযোগ দেওয়া উচিত যে আমি নর্মাল লাইফ লিড করতে চাই। আমরা সবসময় বলি যে আপনি ওষুধটা মেনটেন করেন, আপনি ওষুধটা বন্ধ করেন না, ওষুধটা আপনি কন্টিনিউ করে যান, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। মানসিকভাবে সুস্থ থাকাটা কতটা জরুরি? হ্যাঁ, ওদের কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়। এমনিও কিন্তু আমাদের গভর্নমেন্টে এরকম কাউন্সিলর আছে বিভিন্ন জায়গায়, ওরা কাউন্সেলিং করে। এই রিপোর্টটাও কিন্তু ডিসক্লোজ করার আগে কাউন্সেলিং করে নিতে হয়, কিছু নিয়ম কানুন আছে। আর ডিপ্রেস তো থাকে, ডেফিনেটলি ডিপ্রেস থাকে, অনেক কিছু ভাবে যে, তাই ওইটার জন্য আসলে সাইকোলজিক্যাল কাউন্সেলিং প্রয়োজন হয়। এবং আমরা তো পরিবারের কথা বলছিলাম, কিন্তু যিনি আসলে আক্রান্ত হচ্ছেন তিনি লোকলজ্জার ভয়ে বলতে না পারা, না বলা, কিংবা আমরা একদম শুরুতেই বলছিলাম অনেকে চিকিৎসকের কাছ থেকেও গোপন করেন, তো এই বিষয়টা আসলে কতটা? এটা আসলে এই ইস্যুটা হচ্ছে যে আসলে সোশ্যাল ইস্যু, তো প্রবলেমটা হয়ে গেছে এখন আসলে ডিসক্লোজ করলে উনি আসলে সোসাইটি থেকে হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে, কারণ সোসাইটি তাকে অ্যাকসেপ্ট করতে চাবে না। এটা তো আমরা দেখেছি, এরকম অনেক ধরনের একটা বেবি, অনেক বাচ্চাও কিন্তু পজিটিভ আছে,
কিন্তু ওদের তো পজিটিভ হয়েছে মা থেকে বা ইয়ে থেকে চলে আসছে। তো ওদের তো কোনো ধরনের যে ওদের যদি বলেন যে না আপনি মানে সোসাইটি অ্যাকসেপ্টেবল না এরকম কোনো কাজ থেকে করেছেন, কাজ করে এটা হচ্ছে, এটা কিন্তু না, কিন্তু ওরা তো পেয়ে গেছে। তাই এখন ওরা যদি এখন স্কুলে ডিসক্লোজ করে, দেখা যাবে যে টিচার ওদেরকে অ্যাকসেপ্ট করতেছে না, ওর ক্লাসমেটরা ওকে অ্যাকসেপ্ট করতেছে না, ভয় পাচ্ছে। স্টিগমা তো আছে, স্টিগমা কিন্তু আমাদের দেশে আছে তা না, পুরো দুনিয়াতেই এইচআইভি নিয়ে স্টিগমা আছে। ইভেন কি ইউরোপ বলেন, আমেরিকাতে বলেন, ওইখানেও আছে। কারণ আমি বাইরে ক্লাস নেই, তো আমি দেখি যে ওই প্রবলেমগুলো ওদের আছে। তো এটা অনেক বড় একটা চ্যাপ্টার, এটা আলাদা করে গবেষণার ব্যাপার আছে। তবে এটা অবশ্যই আমি বলবো যে অ্যাকসেপ্ট মানে রোগ হয়ে গেলে এটা তো এভাবে ছড়ায় না। এটা আমরা হাত লেগে গেলে বা একই টেবিলে খেলে বা একই গ্লাস ইউজ করলে তো হয় না। আমাদের এখানে আমরা ডক্টর যারা আছে, আমরা কিন্তু পেশেন্টগুলো দেখছি, আমাদের কিছু নিয়ম আছে যে আমরা ইনভেসিভ প্রসিডিউর করে গ্লাভস পরবো, দরকার হলে ডাবল গ্লাভস পরবো, আইপিসি যেটা বলি ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল, ওটা আমরা মেনটেন করবো। তো আমরা তো করছি, কিন্তু তাই আমরা তো সার্ভিসে, তাহলে এইটা কিন্তু আসলে ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এখন কজটার জন্য যদি কোনো ফ্যামিলি একটু ইয়ে করে, সেটা তো আসলে বিগ ইস্যু। তো আমার মনে হয় যে সাপোর্টটা খুব দরকার, কারণ এই সময় যে যখন শুনে পজিটিভ, তাকে যদি সাপোর্ট না দেওয়া হয়, তাহলে আসলে পেশেন্টগুলো দেখা যায় ওষুধ ড্রপ করবে, খাবে না, বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। হ্যাঁ, ঝুঁকির মধ্যে পড়বো আমরা একদম। হ্যাঁ স্যার, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তীতে হয়তো সুযোগ পেলে আরো বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে এখন যারা আমাদের দর্শকরা আছেন, তারা আসলে কিভাবে সচেতন থাকবেন যাতে এই ভাইরাস কার মধ্যে পজিটিভ না হয়? এটা হচ্ছে যে মানে এটা তো একটা অন্যতম কজ হচ্ছে যৌন সম্পর্কের মাধ্যমে। এই যৌন সম্পর্কটাকে অবশ্যই মানে অনিরাপদ এবং অনিয়ন্ত্রিত করা উচিত না। আমাদের সোসাইটিকে আমাদের সম্মান করা উচিত। এবং এই ধরনের যারা এখন ডেভিয়েশন হয়ে যাচ্ছে নর্মাল ইয়ে থেকে, তাদেরকে আসলে ফিরানোর জন্য অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এবং আমি মনে করি যে সময় দিতে হবে সবাইকেই। মানে ধরেন এখন ইয়াং জেনারেশন, হয়তো ওরা নিজেদের মধ্যে থাকেন, নিজেদের মধ্যে একটা গ্রুপ করে ফেলেন, তো এটা হয়তো ফ্যামিলি সাপোর্ট আগের মতো হয়তো পায় না। তো এটা আমার মনে হয় ডেফিনেটলি ওদেরকে সময় দিতে হবে, যাতে এই ধরনের ডেভিয়েশনের মধ্যে চলে না যায় আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক সংকটগুলোর একটি এই এইডস। বিশ্বের উন্নত দেশে এর প্রভাব থাকলেও বর্তমানে ভাবাচ্ছে আমাদের দেশেও। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছেন চিকিৎসকরাই। বলছেন শুধু সচেতনতা আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই পারে মুক্তি দিতে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।